অন্বেষা যখন ডিভোর্সের কাগজ হাতে পেল, তখন তার পাশে তার নিজের মা বাবা নয়, দাঁড়িয়েছিলেন তার প্রাক্তন শ্বশুরমশাই অবিনাশ বাবু এবং শাশুড়ি মা সুমিত্রা দেবী। সমাজের চোখে ছিল এক অদ্ভুত দৃশ্য। যে বাড়ির ছেলের সঙ্গে সম্পর্ক চুকে গেল, সেই বাড়িতেই অন্বেষা রয়ে গেল নিজের মেয়ের মতন। পাড়ার মোড়ে চায়ের আড্ডায় কথা উঠত, মেয়েটা লজ্জা নেই, পরপুরুষের ভিটে পড়ে আছে। অন্বেষা হাসত, সে জানতো রক্ত নয়, সম্পর্কের টান অনেক সময় আত্মার হয়। অন্বেষা ছিল কলকাতার এক মেধাবী মেয়ে, ছবি আঁকতে ও গান গাইতে ভালোবাসত। কিন্তু ছোটবেলায় তার দাদাকে হারানোর পর মা বাবা অনেক বেশি রক্ষণশীল হয়ে পড়েছিলেন। তারা মনে করতেন মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়াটাই নিরাপদ। ঠিক সেই সময় নীলাদ্রির সাথে তার সম্বন্ধ আসে। নীলাদ্রি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে কাজ করত। মা বাবার চাপে অন্বেষা তার এমএ শেষ হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসে। বিয়ের সময় নীলাদ্রি প্রতিশ্রুতি দিয়েছিল অন্বেষা তার পড়াশুনো আর আঁকা চালিয়ে যেতে পারবে। কিন্তু ফুলসজ্জার রাত কাটতে না কাটতেই অন্বেষা দেখল এক অন্য পুরুষ মানুষকে। নীলাদ্রি ছিল প্রচন্ড অধিপত্যকামী। তার যুক্তি ছিল, আমার এত টাকা আছে, তোমার পড়ার কি দরকার? বাড়িতে আত্মীয় আসবে, তোমাকে ঘর সামলাতে হবে। অন্বেষার দিন কাটতো রান্নাঘর আর ঘরের চার দেওয়ালে। নীলাদ্রি শুধু তাকে মানসিকভাবে নয়, ছোটখাটো বিষয়ে গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করত না। অন্বেষা ভেবেছিল তার মা বাবার কাছে ফিরে যাবে, কিন্তু তারা সাফ জানিয়ে দিলেন মেয়েরা একবার শ্বশুর বাড়ি গেলে সেখান থেকে তার আর্থি বেরোনোই উচিত। নিজের এই মা বাবার নিষ্ঠুরতা অন্বেষাকে ভেঙে দিয়েছিল, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। নীলাদ্রির মা সুমিত্রা দেবী একদিন নিজের চোখে দেখে ফেললেন ছেলের এই বর্বরতা। তিনি নিজে এককালে শিক্ষকতা করতেন। তিনি রুখে দাঁড়ালেন, অন্বেষাকে জড়িয়ে ধরে বললেন, তুই কাঁদিস না মা, আমার ছেলে ভুল করলে তার শাস্তি আমি দেব। কিন্তু সেই সময় অন্বেষা আবিষ্কার করলো সে মা হতে চলেছে। সে ভেবেছিল হয়তো সন্তানের আগমনে নীলাদ্রি বদলাবে। নীলাদ্রি তখন অফিসের এক কর্মচারী তানিয়ার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছে। বাড়ি ফেরা তার প্রায় বন্ধ হয়ে গেল। একদিন ধরা পড়ে যেতেই নীলাদ্রি প্রায় সরাসরি জানিয়ে দিল সে তানিয়াকে বিয়ে করতে চায়। অবিনাশবাবু নিজের ছেলেকে ত্যায্য পুত্র করলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এই বাড়ি আমার অর্জিত, এখানে অন্বেষা আর তার আগত সন্তান থাকবে, তোর জায়গা এখানে নেই। বিচ্ছেদ হয়ে গেল। নীলাদ্রি তানিয়াকে নিয়ে আলাদা হয়ে গেল। অন্বেষা তখন শূন্য হাতে দাঁড়িয়ে, কিন্তু এবার তার হাতে ছিল সুমিত্রা দেবীর আশীর্বাদ আর অবিনাশ বাবুর সহচর্য। তারা অন্বেষাকে আবার কলেজে ভর্তি করলেন। ছোট শিশুকে কোলে নিয়ে অন্বেষা আবার শুরু করলো তার নতুন লড়াই। রাত জেগে একদিকে পড়াশুনো, অন্যদিকে বাচ্চার যত্ন। মাঝে মধ্যে সে ফ্রিল্যান্সিং এর ছবি আঁকতে শুরু করলো। কয়েক বছর পর অন্বেষা তার পড়াশুনো শেষ করে একটি বড় আর্ট কলেজে লেকচারার হিসাবে যোগ দিল। তার নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস তাকে এক অন্য মানুষ করে তুলল। অন্বেষার এই পুরো যাত্রায় তার সবচেয়ে বড় সমর্থক ছিল তার কলেজের পুরনো বন্ধু সায়ন। সায়ন পেশায় একজন আইনজীবী। সে অন্বেষাকে শুধু আইনত সাহায্যই করেনি, মানসিকভাবেও ভেঙে পড়তে দেয়নি। সায়ন বরাবরই অন্বেষাকে পছন্দ করত, কিন্তু অন্বেষার বিয়ের পর সে নিজেকে সরিয়ে নিয়েছিল। অন্বেষার শ্বশুরমশাই অবিনাশ বাবু সবটাই লক্ষ্য করেছিলেন। একদিন তিনি অন্বেষাকে ডেকে বললেন, মা, আমাদের সময় তো ফুরিয়ে আসছে, তোর বাকি জীবনটা কাটাতে একটা সাথী দরকার। সায়ন ছেলেটি খুবই ভালো, ও তোকে এবং তোর মেয়েকে খুবই ভালোবাসে। অন্বেষা প্রথমে রাজি হয়নি, কিন্তু সুমিত্রা দেবী বুঝিয়েছিলেন সংসার মানেই শুধু একজনের প্রতি দায়বদ্ধতা নয়, নিজেকে ভালো রাখাও। শেষ পর্যন্ত সায়ন আর অন্বেষার বিয়ে হয়। তবে তারা অবিনাশ বাবুদের একা ফেলে যায়নি। সায়ন নিজেই প্রস্তাব দেয় যে তারা সবাই একসাথে থাকবে। আজ অন্বেষা, তার ছোট্ট মেয়ে সায়ন এবং তার সেই বাবা মা মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে এক সুখী পরিবার। যে সমাজ তাকে নিয়ে একদিন ব্যঙ্গ করেছিল, আজ তারাই তাদের সাফল্যের উদাহরণ দেন। অন্বেষা প্রমাণ করে দিয়েছে লড়াই করলে নিয়তিও হার মানতে বাধ্য হয়। কলমে সুষমা বাগ প্রধান,
তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের সুন্দর মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।